তো সিমপ্লেক্স মেথড সলভ করতে যে আমাদের সাপোজ এটা ওই আগের ম্যাথটাই ধরো এরকম ছিল, খেয়াল করো ইটারেশন 0 ছিল, এরকম একটা ফরম্যাটে সাজিয়েছিলাম। সেখান থেকে প্রথমে আমরা যেটা সবচেয়ে বেশি নেগেটিভ ছিল, আবার যদি মনে করাই দিই, এই যে যে সবচেয়ে বেশি নেগেটিভ ছিল এইটাকে আমরা বলতেছিলাম, এই কলামটাকে বলতেছিলাম লিভিং ভেরিয়েবল, সরি এন্টারিং ভেরিয়েবল বা পিভট কলাম। আর হচ্ছে এই পিভট কলামের যে পিভট কলাম ঠিক করার পরে এরপরে আমরা যেটা দেখতেছিলাম যে পিভট রো সিলেক্ট করছিলাম। পিভট রো সিলেক্ট করার পরে পিভট একটা নাম্বার পাইছিলাম, এই যে 2টা ছিল হচ্ছে পিভট নাম্বার। তো পিভট কলাম আর পিভট নাম্বার দিয়ে আমরা নন জিরো যে এলিমেন্ট গুলো আছে এই এলিমেন্ট গুলাকে ভাগ করছিলাম, ভাগ করে আমরা পিভট রো পাইছিলাম। 12কে 2 দ্বারা ভাগ করছিলাম, তাহলে 6 হয়েছিল। 18কে 2 দ্বারা ভাগ করছিলাম, 9 হয়েছিল। যেটা বেশি ছিল, সরি যেটা কম ছিল 12/2 মানে 6, আর 18/2 9, যেটা কম হবে সেটাকে আমরা পিভট রো করছিলাম। এরপরে পিভট রো হওয়ার পরে পিভট রো আর পিভট কলাম যেখানে ইন্টারসেক্ট করে সেটাকে আমরা বলতেছিলাম পিভট নাম্বার। সেই পিভট নাম্বার এবং পিভট রো যেটা হবে তাহলে x4, এটা হবে লিভিং ভেরিয়েবল, আর x2 টা ছিল এন্টারিং ভেরিয়েবল। এখন আমরা যেহেতু এখানে x2 এখানে ঢুকবে, এন্টারিং ভেরিয়েবল x2, তাহলে x2 অনুযায়ী আমরা নতুন আগের যে প্রিভিয়াস পিভট রো ছিল সেই পিভট রোটাকে আমরা পিভট নাম্বার দিয়ে ভাগ করে লিখছি। তাহলে 0কে 2 দ্বারা ভাগ করলে 0, 2কে 2 দ্বারা ভাগ করলে 1, 0কে 2 দ্বারা ভাগ করলে 0, 1কে 2 দ্বারা ভাগ করলে হাফ, 0কে 2 দ্বারা ভাগ করলে 0, 12কে 2 দ্বারা ভাগ করলে 6। এরকম আমরা পিভট নাম্বার দিয়ে নতুন আমরা এই রোটা লিখছি আর কি, x2 এর রোটা। এরপরে জেড এর রোটা করার জন্য আমরা যেটা করছিলাম, জেড এর রোটা যেখানে আমরা যেহেতু x2 আমরা এন্টারিং ভেরিয়েবল, তাহলে x2 এর কোএফিসিয়েন্ট আগে যেটা ছিল সেটাকে 0 করার জন্য যা করতে হবে তাই করব। যেহেতু -5 ছিল, তাহলে নতুন এই রোটাকে আমরা 5 দ্বারা গুণ করে আমরা জেড এর ওই রো এর সাথে অ্যাড করছিলাম। প্রিভিয়াস যে জেড এর রো যেটা ছিল সেই রো এর সাথে অ্যাড করছিলাম এটাকে 5 দ্বারা গুণ করে। তাহলে 6 × 5 মানে 30, হাফ × 5 মানে 5/2, এটা তো 0, 1 × 5 মানে 5, আগে ছিল -5 আর এখন +5 মিলে হয়ে যাচ্ছে 0। আর x3 আর x5 এর জন্য আমরা যেটা করছিলাম, এই দুই রো এর জন্য x3 আর x5 এই দুই রো এর জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই যে রোটা ছিল এই রো এর সাথে আমরা পিভট মানে এই রো এর সাথে আমরা এই যে ভ্যালুটা, এই যে আগের যে এই ভ্যালুটা, এই 0 ভ্যালুটা আর এই 2 ভ্যালুটা, এই দুইটাকে মাল্টিপ্লাই করে আগেরটার সাথে আমরা মাইনাস করছিলাম। তো সেরকম করে যেহেতু এটা 0 আছে তাহলে মাল্টিপ্লাই করলে তো 0ই মাইনাস হবে। তাহলে x3 এর ওটা যা ছিল তাই ছিল, আর x5 এর ওটা ছিল যেহেতু এই নতুন কলামের নতুন এই রো এর সাথে 2 দ্বারা মাল্টিপ্লাই করতেছি, তাহলে 0 × 2 মানে 0, 2 × 1 মানে 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, 0 এর সাথে তো 0ই থেকে যাবে। এই হাফের সাথে 2 গুণ করলে হচ্ছে 1, তাহলে 0 থেকে 1 মাইনাস করলে -1, 0 × 2 করলে 0, 1 থেকে 0 মাইনাস করলে 1। আর লাস্ট কলামটা ছিল, এটা ছিল 18, তাহলে 6 এর সাথে এই যে এই 6 এর সাথে 2 গুণ করলে 12, তাহলে 18 থেকে 12 মাইনাস করলে 6। এভাবে করে আমরা একটা অপটিমাম সলিউশনে গেছিলাম। অপটিমাম সলিউশনে কখন হয়েছিল? যখন জেড এর রোতে কোনো কোএফিসিয়েন্ট নন নেগেটিভ থাকবে। তাহলে 0 0 0 3/2 1, তার মানে সবগুলা কোএফিসিয়েন্টই যেহেতু নন নেগেটিভ, তার মানে আমরা এটাকে বলতে পারি যে এটার এই ভ্যালুটা হচ্ছে অপটিমাম সলিউশন।
তো জেড এর এই অপটিমাম সলিউশন বের করার জন্য আমরা যে স্ল্যাক ভেরিয়েবল বা ভ্যালুগুলা যে পাইছিলাম, ভ্যালুগুলা দেখো, এই যে এটাও সহজ। এই যে x3 এর ভ্যালু ছিল এই যে 2, x2 এর ভ্যালু ছিল 6, আর x1 এর ভ্যালু ছিল 2। তাহলে x1, x2 আর x3 এই দুইটা ভ্যালু, এই তিনটা ভ্যালু বসাই দিলে আমরা x4 আর x5 এর ভ্যালু পেয়ে গেছিলাম। এইটা ছিল আমাদের সলিউশন। এখন দেখো, বেসিক ভেরিয়েবল হ্যাভ জিরো কোএফিসিয়েন্ট ইন দ্য অবজেক্টিভ ফাংশন রো এন্ড ইকুয়েশন জিরো। তাহলে বেসিক ভেরিয়েবল হচ্ছে এখানে যেগুলো z এর নিচে থাকে, x3, x2, x1, এই তিনটাই জিরো আছে। তাহলে বেসিক ভেরিয়েবল হ্যাভ এ জিরো কোএফিসিয়েন্ট ইন দ্য অবজেক্টিভ ফাংশন রো, মানে হচ্ছে ইকুয়েশন জিরো। তাহলে এইটা ছিল ইকুয়েশন জিরো। তাহলে ইকুয়েশন, এই যে ইকুয়েশন জিরো, ইকুয়েশন জিরোতে বেসিক ভেরিয়েবল গুলোর কোএফিসিয়েন্ট গুলো জিরো। নন বেসিক ভেরিয়েবল হ্যাভ এ পজিটিভ কোএফিসিয়েন্ট ইন দ্য অবজেক্টিভ ফাংশন। তাহলে এই অবজেক্টিভ ফাংশনে নন বেসিক ভেরিয়েবল যেটা, মানে x4 আর x5, যেখানে যে দুইটা এখানে নাই, x3, x2, x1, তাহলে x4 আর x5 এখানে নাই, তার মানে ওই দুইটাকে আমরা বলতেছি নন বেসিক ভেরিয়েবল। তাহলে নন বেসিক ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট হচ্ছে পজিটিভ। তাহলে 3/2 আর 1 এই দুটো হচ্ছে পজিটিভ। Negative coefficient of non-basic variable in the objective function is an indication that transformation of non-basic variable to basic variable will increase the objective function value. এটা মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এখানে নন নেগেটিভ কোন থাকবে, নন বেসিক ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট যতক্ষণ পর্যন্ত নন নেগেটিভ থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা ইন্ডিকেট করে যে এই নন বেসিক ভেরিয়েবলটাকে যদি আমরা বেসিক ভেরিয়েবল করি, সেক্ষেত্রে আমার রাইট হ্যান্ড সাইডে জেড এর ভ্যালু ইনক্রিজ করবে। আচ্ছা, এখন দেখো ব্রেকিং দ্য সিমপ্লেক্স মেথড। ব্রেক মানে টাই লাইনকে কিভাবে আমরা ভাঙবো। তো ব্রেকিং দ্য এন্টারিং বেসিক ভেরিয়েবল, একটা হচ্ছে যে যদি দুইটা কেস হইতে পারে, ব্রেকিং দ্য বেসিক ভেরিয়েবলের ক্ষেত্রে দুইটা কেস হইতে পারে। একটা কেস হচ্ছে যে দেখো আরেকটু আগাইলেই বুঝতে পারবো। টাই ব্রেকিং ফর এন্টারিং বেসিক ভেরিয়েবল। বেসিক ভেরিয়েবল কোনটা হয়, মানে যেটা এন্টার করে সেটা কোনটা হয়? আমরা কোএফিসিয়েন্ট গুলো দেখি, তাই না? যখন কোএফিসিয়েন্ট দেখি, কোএফিসিয়েন্ট দেখার পরে যে যার কোএফিসিয়েন্ট নন নেগেটিভ যখন কোএফিসিয়েন্ট হয়, সরি নেগেটিভ যখন কোএফিসিয়েন্ট হয়, সেই নেগেটিভ কোএফিসিয়েন্ট যার বেশি নেগেটিভ তাকে আমরা এন্টারিং বেসিক ভেরিয়েবল বলি। এখন দুইটা এন্টারিং বেসিক ভেরিয়েবল, মানে দুইটা নন বেসিক ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট যদি নেগেটিভ হবে এবং দুইটা নেগেটিভই যদি সমান হয়, সেটাকে আমরা বলতেছি একটা টাই লাইন। তো এইটাকে আমরা কিভাবে ব্রেক করব? স্টেপ 1, each iteration chooses the non-basic variable having the negative coefficient with the largest absolute value in the current equation. তাহলে z minus 3x1 minus 3x2 এটা ছিল z এর ইকুয়েশন। we choose x2 as the entering variable. কেন? কারণ 5 3 এর চেয়ে বেশি নেগেটিভ ছিল। what if the objective function becomes the z minus 3x1 minus 3x2? যদি এরকম হয়, তার মানে এখানে x এর কোএফিসিয়েন্ট মাইনাস x1 এর কোএফিসিয়েন্ট -3, x2 এর কোএফিসিয়েন্ট -3, তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখন কোনটাকে চুজ করব। তো এরকম কেসের ক্ষেত্রে there is no method to decide, so we can choose either x1 or x2. আমরা যে কোনোটাই চুজ করতে পারি আরবিটারি ভাবে, বাট ইটারেশন স্টেপ ফর x1 আর x2 ক্যান বি ডিফারেন্ট। মানে হচ্ছে ধরো তুমি x1 কে ইন্টারিং ভেরিয়েবল করলা, সেক্ষেত্রে তোমার ইটারেশন দুইটা লাগতে পারে। তুমি x2 কে ইন্টারিং ভেরিয়েবল ধরলা, সেক্ষেত্রে তোমার ইটারেশন 3টা বা 4টা লাগতে পারে। বাকি রেজাল্ট যেভাবেই ধরো না কেন, রেজাল্ট যে আলটিমেট রেজাল্ট যে সেম আসবে। ইটারেশন, নাম্বার অফ ইটারেশন চেঞ্জ হইতে পারে, বাকি রেজাল্ট সেম আসবে। In this example, the simplex method happens to reach optimum solution 2,6 in 3 iterations. Iteration 0 ছিল, 1 ছিল, 2 ছিল, with x1 entering basic variable. দেখো আমরা এখানে প্রথমটা কি করছিলাম, x2 কে ধরছিলাম। এই যে আগের ম্যাথের ক্ষেত্রে আমরা x2 কে এন্টারিং ভেরিয়েবল ধরছিলাম। তো এটা যদি দুইটাই -3 হইতো, এবং সেক্ষেত্রে যদি আমরা x1 কে প্রথম এন্টারিং ভেরিয়েবল ধরি, x1 কে যদি এন্টারিং ভেরিয়েবল ধরি, সেক্ষেত্রেও সলিউশন 2,6 আসবে। কিন্তু এই যে x1 কে যদি ধরি, তাহলে লাগবে হচ্ছে 3টে ইটারেশন। আর যদি এন্টারিং বেসি x2 কে ধরি,
তাহলে লাগবে হচ্ছে 2 ইটারেশন। তাহলে বোঝা যাচ্ছে যে একটা ইটারেশন বেশি লাগবে, কিন্তু অপটিমাম সলিউশন যেখানে ছিল সেখানেই যে অপটিমাম সলিউশন হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা তো এন্টারিং ভেরিয়েবলের টাই ব্রেকিং এর কথা বললাম। এখন যদি লিভিং বেসিক ভেরিয়েবলের ক্ষেত্রে টাই হয়, তাহলে লিভিং বেসিক ভেরিয়েবল কখন টাই হবে? মানে আমরা প্রথমে যখন পিভট কলাম পাবো, মানে এন্টারিং বেসিক ভেরিয়েবল পাবো, এন্টারিং বেসিক ভেরিয়েবলের পরে ওই পিভট কলামের নাম্বারগুলো দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইডের ভ্যালুগুলোকে ডিভাইড করি। লিভিং ভেরিয়েবল বের করার জন্য আমরা পিভট কলামের যে কোএফিসিয়েন্ট গুলো পাবো, সেই কোএফিসিয়েন্ট গুলো বাদে সেই কোএফিসিয়েন্ট গুলোকে দিয়ে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুগুলোকে ডিভাইড করি। যে ডিভাইডটা যে কোশ্চেনের অ্যান্সারটা সবচেয়ে কম হয়, মিনিমাম হয়, সেইটাকে আমরা লিভিং ভেরিয়েবল বলি। তাহলে এখন টাই মানেই হচ্ছে লিভিং ভেরিয়েবলটা যদি ইকুয়াল হয়ে যায়। যেমন দেখো, আমাদের থার্ড যে ইকুয়েশনটা ছিল উইন্ডোর ক্লাস প্রবলেমে 3x1 + 2x2 ≤ 18 এরকম ছিল। এই 18 থাকার কারণে এখানে ডিভাইড হয়ে হয়েছিল 9, এই যে 18/2 হয়েছিল 9, আর 12/2 হয়েছিল 6। এই কারণে আমরা x4 কে লিভিং ভেরিয়েবল বলছিলাম। এখন ইকুয়েশন যদি চেঞ্জ হয়ে যায়, 18 এর পরিবর্তে যদি 12 থাকে, 3x1 + 2x2 ≤ 18, এটাকে যদি আমরা চেঞ্জ করে 3x1 + 2x2 ≤ 12 বলি, সেক্ষেত্রে কি হবে? ওই সিমিলার ভাবে আবার আমরা এটা লিখতেছি। সবকিছু লেখার পরে দেখো, এই যে 12/2, এটা যেহেতু সবচেয়ে নন নেগেটিভিটি বেশি, তাহলে এটাকে আমরা পিভট কলাম বলতেছি। এখন এইটা 0 আছে, 0 দিয়ে তো ভাগ করা যাবে না, শুধু স্ট্রিক্টলি পজিটিভ ভ্যালু দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই 12 কে আমরা 2 দ্বারা ডিভাইড করছি, পাওয়া গেছে হচ্ছে 6। এরপরে আমরা এই 12 কে 2 দ্বারা ডিভাইড করছি, পাওয়া যাচ্ছে আবার 6। তাহলে all the tied basic variables reach 0 simultaneously as the entering basic variable increased. একটা দেখো, 2x2 + x4 = 12, 3x1 + 2x2 + x5 = 12। তাহলে এই দুইটা ইকুয়েশনের ক্ষেত্রে এই দুইটা ইকুয়েশনেরই তো রাইট হ্যান্ড সাইড 12, আর আমরা ডিভাইড করতেছি ওই সেম নাম্বার দ্বারা। তাহলে ওই x2 এর যে কোএফিসিয়েন্ট 2 2 দ্বারা ডিভাইড করতেছি, এখানেও 2 দ্বারা ডিভাইড করতেছি, এখানেও 2 দ্বারা ডিভাইড করতেছি। এখন দেখো, x1 যেহেতু 0, এখানে x1 যেহেতু 0, increasing x2 up to constant boundary means x5 pushing to 0. যদি x1 কে আমরা 0 ধরি, x1 কে যদি 0 ধরি, x1 কে 0 ধরার ফলে তাহলে x2 এর ভ্যালু যদি ইনক্রিজ করতে থাকি, তাহলে x5 এর ভ্যালু তাহলে আর নন বাইন্ডিং হয়ে যাবে। তার মানে x5 এর ভ্যালুটা হয়ে যাবে 0 যখন এটা বাইন্ডিং ইকুয়েশন হয়ে যাবে। Therefore, on or ons not chosen to be living basic variable also will have a value of 0 in the new best feasible solution. Note that basic variables with the value of 0 is called the degenerate, and the same term is applied to the corresponding best feasible solution. তার মানে হচ্ছে দেখো, the basic variable with a value of 0, যেমন এই যে x3, এটা একটা বেসিক ভেরিয়েবল, তার কোএফিসিয়েন্ট এখানে হচ্ছে 0। তাহলে বেসিক ভেরিয়েবল উইথ এ ভ্যালু অফ 0 ইজ কল্ড ডিজেনারেট। একইভাবে এই যে x4, x5, x4 এর ভ্যালু যদি 0 হয় বা x5 এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এদেরকে বলা হবে ডিজেনারেট, and the same term applied as the corresponding best feasible solution. Secondly, আমরা যেটা করব, if one of these degenerate basic variables retains its value of 0 until it is chosen at a subsequent, মানে পরবর্তী ইটারেশনে চুজ করার আগে, মানে লিভিং ভেরিয়েবল হিসেবে চুজ করার আগে যদি 0 হয়ে যায়, সেক্ষেত্রে the entering basic variable must remain 0. তার মানে যে ভেরিয়েবলটা ঢুকবে, x2 যে ভেরিয়েবলটা ঢুকবে, সেটাও 0 থাকতে হবে, since it cannot be increased without making the living basic variable negative. তার মানে এই দুইটা যেহেতু 6 থাকতেছে, এখন কোনটাকে আমরা লিভিং বেসিক ভেরিয়েবল হবে এটা জানবো না, মানে এটা সিলেক্ট করার আগ পর্যন্ত আমাদেরকে যেটা এন্টারিং ভেরিয়েবল হবে সেটাকে আমাদের নেগেটিভ থাকতে হবে। তো
এই থার্ড ইকুয়েশনটাকে যদি আমরা আবার দেখি 3x1 plus 2x2 plus x5 equal to 12, এখানে x1 এর হচ্ছে ভ্যালু ক্যান হ্যাভ এ ভ্যালু ইফ অ্যান্ড অনলি x5 ইজ নেগেটিভ। কেন? কারণ হচ্ছে 2x2, এটা আমরা সলিউশন তো জানি 26, সলিউশন তো জানি 26। তাহলে এই যে প্রথমে যদি খালি x2 টা ধরি, অথবা এই ইকুয়েশন থেকে যদি বলি এই যে 2x2 plus x4 equal to 12, তাহলে x4 টা যদি 0 হয় তাহলে 2x2 মানে হচ্ছে 12, তাহলে x2 হচ্ছে 6। তাহলে এখানে x2 এর ভ্যালু যদি 6 ধরি তাহলে 2x2 মানে হচ্ছে 12, তাহলে x5 এর ভ্যালু যদি নেগেটিভ না হয় তাহলে x1 এর ভ্যালু তো অবশ্যই 0 হইতে হবে। Here x1 can have a value if and only if x5 is negative. তো x5 যদি নেগেটিভ না হয়, যেহেতু x2 এর ভ্যালু আমরা 6 পাচ্ছি আগের ইকুয়েশন থেকে, তাহলে x1 এর ভ্যালু আমরা পাবো না যদি x5 এর ভ্যালু নেগেটিভ না হয়। তো x5 নেগেটিভ মিন্স দ্য সলিউশন ইজ এ ইনফিজিবল রিজন। কেন? কারণ দেখো এই যে x5 এর x5 আমরা স্ল্যাক ভেরিয়েবল ধরে নিছিলাম কি লেস দ্যান ইকুয়াল এরকম ইকুয়েশনের জন্য ধরে নিছিলাম, এই কারণে আমরা প্লাস x5 ধরছিলাম। প্লাস x5 মানে এই স্ল্যাক ভেরিয়েবলের ভ্যালু তো পজিটিভ, স্ল্যাক ভেরিয়েবলের ভ্যালু নেগেটিভ মানে তো এর তাহলে ইনফিজিবল হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই এটা গ্রেটার দ্যান ইকুয়াল সাইন দরকার ছিল। যদি আমরা এটা ভ্যালু নেগেটিভ বলি, x5 এর ভ্যালু যদি নেগেটিভ বলি, তার মানে এটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল সাইনের দরকার ছিল। তো x5 যদি নেগেটিভ মানে সলিউশনটা ইনফিজিবল হয়ে যাচ্ছে। So it cannot be negative and x1 should retain a value of 0 when entering as basic variable. তো x1 যদি বেসিক ভেরিয়েবল হিসেবে ঢুকতে চায়, এই x1 টাকে যদি আমরা বেসিক ভেরিয়েবল হিসেবে এখানে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে অবশ্যই এটা 0 থাকতে হবে। That means objective function z equal to 3x1 plus 5x2 must remain unchanged. দেখো তার মানে আমরা যে এই অবজেক্টিভ ফাংশনটা চেঞ্জ করলাম, অবজেক্টিভ ফাংশনটা 3x1 plus 5x2 যেটা ছিল, 3x1 plus 5x2 যেটা ছিল, তো 3x1 plus 5x2 করে আমরা যেটা পাচ্ছি তার পরিবর্তে যদি 3x1 plus 3x2 করি, সেক্ষেত্রে আমার দুইটাই যেহেতু সেম চলে আসতেছে, তো এরকম কিছু দেখা যাচ্ছে ইনফিজিবল ম্যাথমেটিক্স হয়ে যাচ্ছে বা ইনফিজিবল সলিউশন জেনারেট করতেছে, সিস্টেম জেনারেট করতেছে। এই কারণে এই যে z equal to 3x1 plus 5x2 যে ইকুয়েশন ছিল, এইটা মাস্ট রিমেইন আনচেঞ্জড। এটাকে আমরা চেঞ্জ করতে পারতেছি না, কারণ এখানে কোনো একটা সলিউশনে যাওয়া যাচ্ছে না। থার্ড কন্ডিশন হচ্ছে if z may remain the same rather than increase at each iteration. তাহলে আমরা এখানে দেখো ধরো ইটারেশন 0, ইটারেশন 1, ইটারেশন 2, আমরা এরকম প্রত্যেক ইটারেশন করেই যাচ্ছি কিন্তু z এর ভ্যালু ইনক্রিজ করতেছে না। এরকম যদি হয়, তো আমাদের টার্গেট তো এরকমই ছিল যে z এর ভ্যালু বেসিক থেকে নন বেসিক ভেরিয়েবল আমি নিয়ে আসবো, তো z এর ভ্যালু আমাকে ইনক্রিজ করতে হবে। তো ইনক্রিজ না করলে তো আলটিমেটলি অপটিমাম সলিউশনে যাচ্ছে না। তো দ্য সিমপ্লেক্স মেথড মে দেন গো রাউন্ড ইন এ লুপ, মানে এরকম আনলিমিটেড লুপে চলতেই থাকবে, যত ইটারেশন করো z এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না। তো রিপিটিং দ্য সেম সিকোয়েন্স of solutions periodically rather than eventually increasing z toward an optimum solution. যদি এরকম হইতে থাকে যে z এর ভ্যালু ইনক্রিজ করতেছে না, তার মানে ওর ভিতরেই যে অলরেডি যে ইটারেশন গুলো হইছে তার ভিতরেই যে কোনো একটা অপটিমাম সলিউশন হবে, ফার্দার মোর আর কোনো অপটিমাম সলিউশনে যাবে না। তো ওই একই জিনিস বারবার রিপিট হচ্ছে বলে z এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। ফরচুনেটলি although a perpetual loop is theoretically possible, মানে এরকম সম্ভব, কিন্তু আসলে এরকম ম্যাথমেটিক্যাল প্রবলেম বা প্র্যাকটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে সাধারণত এরকম হয় না। If a loop were to occur, one could always get out of it by changing the choice of living basic variable. তো z এর ভ্যালু ওই সবসময় সমান কখন থাকবে, যখন ওই যে আমরা দুইটা টাই লাইন হওয়ার কারণে আমরা যে কোনো দুইটা বেসিক ভেরিয়েবল চুজ করতে পারি, আইদার x1 অথবা x2 কে চুজ করতে পারি। তো যে কোনো একটা চুজ করার ফলে এরকম লুপে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা অন্যটা নিলে এরকম আর লুপে পড়ে যাবে না। আরেকটা হচ্ছে রাইট ডাউন দ্য স্টেপস if in the above example x5 is chosen as the living basic variable instead of x4 in the first iteration. দেখো আমরা যেটা বললাম এই ফার্স্ট ইকুয়েশনকে আমরা x4 কে লিভিং বেসিক ভেরিয়েবল বলতেছি। তো x4 কে লিভিং বেসিক ভেরিয়েবল বলা মানে হচ্ছে
এই যে ইটারেশন, এটাকে x4 কে লিভিং বেসিক ভেরিয়েবল বলতেছি। তো লিভিং বেসিক ভেরিয়েবল হওয়ার ফলে তার মানে সেটা 0 হয়ে যাচ্ছে। তো 0 হয়ে যাওয়ার ফলে 2x2 হয়ে যাচ্ছে 6। এইটা না করে আমরা যদি x5 কে লিভিং বেসিক ভেরিয়েবল ধরি, সেক্ষেত্রে আমরা এই যে x5 কে 0 ধরবো, 0 ধরে আমরা বাকি x2 এর ভ্যালু বের করব, x1 x2 এর ভ্যালু বের করব। তো এরকম যদি করি তাহলে কি হবে তোমরা একটু বাসায় চিন্তা করে দেখবা। আচ্ছা, আরেকটা যদি হয় যে আরেকটা কেস হইতে পারে, সেটা হচ্ছে নো লিভিং বেসিক ভেরিয়েবল, মানে কোনোটাকেই আমরা বের করতে পারতেছি না। সেটা কখন হইতে পারে? এই দেখো, এরকম কেসে আমরা বলি আনবাউন্ডেড জেড, মানে কোনো জেড এর কোনো রেস্ট্রিকশন থাকবে না। যত ইটারেশন করতে থাকবা তত হচ্ছে তোমার জেড এর ভ্যালু ইনক্রিজ করতেই থাকবে। যেমন দেখো, এই একটা এক্সাম্পল, যদি এরকম হইতো ম্যাক্সিমাস জেড ইকুয়াল টু 3x1 প্লাস 5x2, মানে জাস্ট ওই উইন্ডোর গ্লাস প্রবলেমটাই, কিন্তু এখানে দেখো ইকুয়েশন হচ্ছে একটা মাত্র ইকুয়েশন, x1 লেস দ্যান ইকুয়াল 4। তাহলে আমরা যদি এটাকে টেবুলার ফর্মে নিয়ে যাই, তাহলে জেড এর ইকুয়েশন থাকতেছে এই যে x1 এর কোএফিসিয়েন্ট -3, x2 এর কোএফিসিয়েন্ট -5। যেহেতু পরের ইকুয়েশন x1 এর সাথে একটা স্ল্যাগ ভেরিয়েবল ধরছি, তাহলে x3 এর স্ল্যাগ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট হচ্ছে 0। তো ইকুয়েশন 1 এর ক্ষেত্রে x3 টা হবে বেসিক ভেরিয়েবল আর x1 আর x2 টা হচ্ছে নন বেসিক ভেরিয়েবল। তাহলে x1 আছে 1, x2 এর কোএফিসিয়েন্ট নাই, x3 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1। এই যে এই ইকুয়েশনের জন্য x3 যেহেতু স্ল্যাগ ধরতেছি, x3 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1। এখন দেখো, এই -5 টা যেহেতু সবচেয়ে বেশি নন নেগেটিভ, তাহলে x2 টাকে আমরা বলবো এন্টারিং ভেরিয়েবল। তাহলে x2 যদি এন্টারিং ভেরিয়েবল হয় তাহলে একটা রোই আছে, তাহলে এই পিভট কলামের এই ভ্যালুটা হচ্ছে 0। তাহলে 4 কে 0 দ্বারা তো ডিভাইড করা যাবে না, কারণ আমরা জানি এই পিভট রো বের করার জন্য আমাকে স্ট্রিক্টলি পজিটিভ ভ্যালু দ্বারা ভাগ করতে হবে। যেহেতু আমরা কোনো ভ্যালু দ্বারা ভাগ করতে পারতেছি না, তার মানে এখানে কোনো নো লিভিং বেসিক ভেরিয়েবল, কোনো বেসিক ভেরিয়েবল লিভ করার মতো নাই। যেহেতু কোনো বেসিক ভেরিয়েবল লিভ করার মতো নাই, তার মানে জেড এর ভ্যালু আমি যতই ইনক্রিজ করব না কেন, মানে যতই আমরা ইটারেশন ইনক্রিজ করতে থাকবো বা যত আমরা x1 এর ভ্যালু ইনক্রিজ করতে থাকবো, তত আমার জেড এর ভ্যালু বাড়তে থাকবে। সরি, x1 এর ভ্যালুটা তো সেম, মানে x2 এর ভ্যালু যত ইনক্রিজ করতে থাকবো তত বাড়তে থাকবে। x1 তো এই যে 4 এ ফিক্সড হয়ে আছে, তাহলে x2 এর ভ্যালু যত ইনক্রিজ করতে থাকবো তত জেড এর ভ্যালু বাড়তে থাকবে। এই কারণে আমরা এটাকে বলতেছি আনবাউন্ডেড জেড। এটাকে যদি আরেকটু এক্সপ্লেনেশন এরকম যে this outcome would occur if the entering basic variable x2 could be increased indefinitely without giving negative values to its current basic variable x3 or z। তাহলে z এর ভ্যালু নেগেটিভ না করে বা x3 ভ্যালু নেগেটিভ না করে আমি যদি x2 ইনক্রিজ করি, তাহলে z এর ভ্যালু ইনডিফিনিট ভাবে ইনক্রিজ করতে থাকবে। In the tabular form, this means every coefficient in the pivot column excluding row 0 is either negative or 0. In tabular form, this means every coefficient of the pivot column, তাহলে পিভট কলাম ছিল এই যে x2, যেটা এটা পিভট কলাম ছিল, তাহলে এই 0 বাদে বাকি সবগুলো হচ্ছে নেগেটিভ। এক্সক্লুডিং রো 0 ইজ আইদার নেগেটিভ অর 0। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি 0 অথবা নেগেটিভ। যদি হইতো সেক্ষেত্রে আমরা পিভট কলামের মধ্যে যদি সবগুলো ভ্যালুই, তো প্রথমটা তো রো 0, এই রো 0 বাদে বাকি রোই আছে একটা, তো সেটা 0। এটা যদি নেগেটিভ হইতো তাও হইতো না, কারণ হচ্ছে আমরা পিভট রো বের করার জন্য আমরা শুধুমাত্র নন নেগেটিভ ভ্যালু দ্বারাই, স্ট্রিক্টলি পজিটিভ ভ্যালু দ্বারাই আমরা এটাকে কনসিডার করি। In this case, the constant does not prevent the value of objective function z increasing indefinitely, মানে কোনো রেস্ট্রিকশন থাকবে না, সেই ইনডিফিনিট ভাবে z এর ভ্যালু ইনক্রিজ করবে আর কি। So the simplest method would stop with the message that z is unbounded, মানে z এর কোনো লিমিট নাই, z যত ইচ্ছে তত ইনক্রিজ করা যেতে পারে। আরেকটা কেস হচ্ছে মাল্টিপল অপটিমাম সলিউশন। মাল্টিপল অপটিমাল সলিউশন কখন হয়? তোমাদেরকে গ্রাফিক্যাল মেথডে বলছিলাম যে জেড এর যে ইকুয়েশন বা জেড এর যে স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনের সাথে অন্য কোনো একটা ইকুয়েশন যদি সেম হয়ে যায়, যেমন এখানে 3x1 প্লাস 2x2 এরকম আছে, আর এই যে দেখো আরেকটা ইকুয়েশন আছে 3x1 প্লাস 2x2 লেস দ্যান ইকুয়াল 18, যদি এরকম হয়ে যায়। আগে ছিল এখানে কি 3x1 প্লাস 5x2,
তাহলে আমার অবজেক্টিভ ফাংশনটাকে আমরা যে কোনো একটা ইকুয়েশনের সেম কোএফিসিয়েন্ট ভাবে যদি লিখি, এরকম যদি হয় সেক্ষেত্রে হয় মাল্টিপল অপটিমাম সলিউশন। তো এটা আমরা কিভাবে দেখব? By changing the objective function of window glass company problem z equal to 3x1 plus 2x2 so that every point on the line segment between 2 6, এই পয়েন্টটা ছিল হচ্ছে 2 6 আর একটা ছিল এটা ছিল 4 3। তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে যতগুলো পয়েন্ট থাকবে সবগুলোই হচ্ছে অপটিমাম পয়েন্ট। Whenever a problem has more than one optimum best feasible solution, at least one of the non-basic variables has a coefficient of 0. এরকম কখন হবে? মাল্টিপল অপটিমাম সলিউশন কখন হবে? এই যে দেখো x1 x4 x5, তার আগে যদি বলি এই যে x1 x4 x2, এখানে বেসিক ভেরিয়েবল হচ্ছে x1 x4 x2, তাহলে নন বেসিক ভেরিয়েবল হচ্ছে x3 আর x5, নন বেসিক ভেরিয়েবল হচ্ছে x3 আর x5 এই ইটারেশন 2 তে যে। তো x3 আর x5 এর ভ্যালু, x3 আর x5 এর কোএফিসিয়েন্ট z এর রোতে দেখো, এটার কোএফিসিয়েন্ট হয়ে যাচ্ছে 0, এটার হচ্ছে 1। তাহলে এটা একটা অপটিমাম সলিউশন। এটা একটা অপটিমাম সলিউশন কেন? কারণ আমরা z এর রোতে নন বেসিক ভেরিয়েবল গুলোর কোএফিসিয়েন্ট হচ্ছে পজিটিভ, বাট এই পজিটিভটা দেখো স্ট্রিক্টলি পজিটিভ না। একটা স্ট্রিক্টলি পজিটিভ মানে 0-র চেয়ে বেশি, আর এটা যেহেতু 0 আছে, এরকম কেসে যেটা হবে সেটা হচ্ছে অপটিমাম সলিউশন, মানে মোর দ্যান অপটিমাম, মানে একটা অপটিমাম মানে কয়েকটা অপটিমাম সলিউশন হইতে পারে। যেমন দেখো, যদি আমরা এইটার পরিবর্তে আরেকটা ইটারেশন করতাম, সেটা হচ্ছে এই যে দেখো x1 x3 আর x2, এই তিনটাকে নিয়ে আসতেছি। তার মানে x4 কে যদি আমরা করি, x4 কে যদি নন বেসিক হিসেবে রাখি, সেক্ষেত্রে x4 এর কোএফিসিয়েন্ট 0। দেখো দুইটা ক্ষেত্রেই এইটার অ্যান্সারও 18, এটার অ্যান্সারও 18, দুইটা কেসেই অপটিমাম সলিউশন হচ্ছে 18। একটার ক্ষেত্রে হচ্ছে x3 0 আর একটার ক্ষেত্রে হচ্ছে x4 0। তো দুইটার, তার মানে নন বেসিক ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট যদি 0 হয়, সেক্ষেত্রে আমার মাল্টিপল অপটিমাম সলিউশন হবে। তো 18 এইটা সলিউশন হচ্ছে। বাকি দেখো x1 এর ভ্যালু কি হচ্ছে 2, x2 এর ভ্যালু 6, x3 এর ভ্যালু 2, x4 হচ্ছে 0, x5 হচ্ছে 1। সিমিলার ভাবে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো x1 হচ্ছে 4, x2 হচ্ছে 3, x4 হচ্ছে 6, এরপরে x3 হচ্ছে 0 আর x5 হচ্ছে 1। তার মানে এই ভ্যালুগুলা মানে ডিফারেন্ট কম্বিনেশনের জন্য এই রাইট সাইডের ভ্যালুটা কিন্তু 18ই আসতেছে। তাহলে এটাই বলা হচ্ছিল যে at least one of the non-basic variable has a coefficient of 0. নন বেসিক ভেরিয়েবলের যে কোনো একটা, মানে at least one, দুইটাও 0 হইলেও মাল্টিপল অপটিমাম সলিউশন হবে, অথবা যে কোনো একটা যদি 0 হয় সেক্ষেত্রে এটা মাল্টিপল অপটিমাম সলিউশন হবে। সো ইনক্রিজিং এনি সাচ ভেরিয়েবল উইল নট চেঞ্জ দ্য ভ্যালু অফ z। তার মানে এটা যেহেতু এর কোএফিসিয়েন্ট 0, তো ওই ভ্যালুটার মান, মানে ওই কোএফিসিয়েন্টের মান আমি যত ইনক্রিজ করি না কেন, তো z এর ভ্যালু তো চেঞ্জ হবে না, কারণ ওই ভ্যালুটা তো 0 হয়ে আছে। Therefore, this other optimum best feasible solution can be identified if desired by performing additional iteration. এই যে এখানে তো আমার অপটিমাম সলিউশন চলে আসছিল, কারণ z এর রোতে আমার কোনো নন নেগেটিভ নাই, এটা অপটিমাম সলিউশন চলে আসছিল। তো এটাকে আমরা চেক করার জন্য যদি আরেকটা এক্সট্রা ইটারেশন করি, সেক্ষেত্রে দেখা যাবে যে ওই 18ই আসতেছে, চেঞ্জ হচ্ছে না। So each time choosing a non-basic variable with zero coefficient as the entering basic variable. তো এখন দেখো এখানে এই যে 0 0 0 0, এই চারটাই এখানে 0 আছে। আর এখানে x1 x3 x2, x1 x3 x2, তাহলে x4 আর x5, এই যে এই ইটারেশন পরে যদি আমি আবার আরেকটা ইটারেশন করি, এই 0টাকে আমরা যদি x4 কে যদি আবার এন্টারিং ভেরিয়েবল বলি, তাহলে x4 কে আবার এন্টারিং ভেরিয়েবল বললে আবার এখানে 18 আসবে। তো যতবার এখানে নন বেসিক ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট 0, সেটাকে আমরা এন্টারিং ভেরিয়েবল ধরে এরকম ইটারেশন করতে থাকবো, সববার সলিউশন এরকম অপটিমাম সলিউশন, সেম অপটিমাম সলিউশন আসবে।
Notice that the last table also has a non-basic variable x4 with a 0 coefficient. তো এই যে আগেরটাতেও এই যে x4 এর কোএফিসিয়েন্ট 0 ছিল, আর এখন এখানেও x4 এর কোএফিসিয়েন্ট 0 in row 0. This is situation is inevitable because an extra iteration does not change the row 0. তো আগেও 0 ছিল, এখনো 0, তো z এর ভ্যালু তো আলটিমেটলি চেঞ্জ হচ্ছে না। So the leaving basic variable necessarily retains its 0 coefficient, making x4 an entering basic variable would only lead back to the third devolution. তার মানে আমরা যদি এখন আবার একটা এক্সট্রা ইটারেশন করি, x4 কে যদি আমরা এন্টারিং ভেরিয়েবল ধরি, সেক্ষেত্রে আবার এই যে এই ইটারেশন যেটা পাইছিলাম এইটাই আবার সেম ভাবে রিপিট করবে। তার মানে এই 2 আর এক্সট্রা, এই ইটারেশন নাম্বার এই 2 যদি বলি আর ইটারেশন নাম্বার এক্সট্রা যদি বলি, এই পরপর আমি যদি বারবার করতে থাকি এই দুইটাই বারবার রিপিট হইতে থাকবে। তো এটা এই কেসগুলোকে আমরা বলতেছি মাল্টিপল অপটিমাম সলিউশন।